সর্বপ্রথম আলোচনা করা যাক কালকে মানি নাইট রটি নিয়ে। তো আপনারা বলতে পারেন যে কালকে মানি নাইট রটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছেন। তার কারণ হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ কালকে মানি নাইট রয়ের জন্য অনেক কিছু কনফার্ম করে দিয়েছে। ডাব্লিউডাব্লিউ কালকে মানি নাইট রয়ের জন্য অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে যে কালকে মানি নাইট রয় আসতে চলেছেন ট্রাইবাল চিফ রোমান রেন্স। এমনকি কালকে মানি নাইট রয় রোমান রেন্স আসলে এই বিষয়টা ক্লিয়ার হবে যে এবার সামারস্ল্যাম পেয়ার-ভিউতে রোমান রেন্স তিনি সিঙ্গেল ম্যাচে রেসেল করবেন নাকি ট্যাগ টিম ম্যাচে রেসেল করবেন। তো এই বিষয়টা কালকে মানি নাইট রয় ক্লিয়ার হয়ে যাবেন। এমনকি কালকে মানি নাইট রয় সিএম পাঙ্ককেও আসতে দেখা যাবে, কারণ এইবার সিএম পাঙ্ক তিনি গুন্থারকে ফেস করবেন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য, যার কারণে কালকে মানি নাইট রয় এই বিষয়ে সিএম পাঙ্ককে প্রমোট করতে দেখা যেতে পারে। এমনকি কালকে মানি নাইট রয় দেখা যাবে রুসেফ ভার্সেস সেমাসের মধ্যে একটি স্টোরি লাইন, আর সম্ভবত এই ম্যাচটি সামারস্ল্যাম পেয়ার-ভিউর স্টোরি লাইন দেখা যেতে পারে। এমনকি দেখা যাবে কালকে মানি নাইট রয় কেরিয়ান ক্রস এবং সেমিজের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ, আর এই ম্যাচটিও এদের মধ্যে আরও একটি সিঙ্গেল ম্যাচ সামারস্ল্যাম পেয়ার-ভিউতে হতে পারে, কারণ বর্তমানে কেরিয়ান ক্রস এবং সেমিজেনের একটি স্টোরি চলছে। এমনকি দেখা যাবে কালকে মানি নাইট রয়ে লাহারভেলকে এবং বেগিলেসের মধ্যে একটি সেগমেন্ট। শুধু তাই নয়, কালকে মানি নাইট রয়ে র ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য একটি নাম্বার ওয়ান কন্টেন্ডারশিপের ম্যাচ দেখা যাবে। সেই ম্যাচটি দেখা যাবে নিউ ডে ভার্সেস এলডব্লিউ ও ভার্সেস ক্রিড ব্রাদারের মধ্যে। এদের মধ্যে যে জিতবে তারাই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ফেস করবেন জাজমেন্টের মেম্বারগুলোকে। তো বলা যায় যে কালকে মানি নাইট রয়টি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। এবার আলোচনা করা যাক মানি নাইট রয় টিকেট নিয়ে, যা কখনো আলোচনা করিনি, কিন্তু আমার মনে হলো আজকে এই বিষয়টা আলোচনা করা দরকার। সেটি হচ্ছে যে এবার রোমান রেন্সকে মানি নাইট রয় আরও আগে অ্যাডভার্টাইজ করার আগে কিন্তু সে জায়গায় প্রায় 3,500 টিকেটের মতন বিক্রি হয়ে গিয়েছিল যখন রোমান রেন্সকে অফিসিয়ালিভাবে অ্যাডভার্টাইজ করে কালকে মানি নাইট রয়ের জন্য। তারপরেই একেবারে বলতে পারেন যে প্রায় 13,500-এরও বেশি টিকিট বিক্রি করে ফেলেছেন। বলতে পারেন যে কালকে মানি নাইট রয়টি এত ইন্টারেস্টিং হতে চলেছেন, যার কারণে কালকে মানি নাইট রয়ে প্রচুর দর্শক আসতে চলেছেন। বিশেষ করে কালকে মানি নাইট রয়টি ইন্টারেস্টিং হবে রোমান রেন্সের জন্য। তো আপনাদের এই বিষয়ে কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক সার্ভাইভার সিরিজ পেয়ার-ভিউটি নিয়ে। তো আপনারা আগে যেমনটা দেখতেন যে এই সার্ভাইভার সিরিজ পেয়ার-ভিউতে মানি নাইট র ভার্সেস স্ম্যাকডাউনের মধ্যে ম্যাচ দেখা যেত এই দুই ব্র্যান্ডের মধ্যে তাদের নিজেকে প্রমাণ করার জন্য আসলে কে বেস্ট, এমনকি চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ম্যাচ দেখা যেত। কিন্তু বর্তমানে কিছু বছর ধরে এই সমস্ত কিছু ম্যাচ এমনকি এই দুই ব্র্যান্ডের মধ্যে ম্যাচ দেখা যাচ্ছে না এবার সার্ভাইভার সিরিজ পেয়ার-ভিউতে, যার কারণে বর্তমানে কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার হয়তো ডাব্লিউডাব্লিউ 2025-এ এবার সার্ভাইভার সিরিজ পেয়ার-ভিউতে মানি নাইট র ভার্সেস স্ম্যাকডাউনের মধ্যে এই দুই ব্র্যান্ডের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত করতে পারেন, চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ম্যাচ অনুষ্ঠিত করতে পারেন। অর্থাৎ পুরোনো ম্যাচগুলো যেভাবে সার্ভাইভার সিরিজ পেয়ার-ভিউতে শোগুলো ম্যাচগুলোর মধ্যে অনুষ্ঠিত হতো, ঠিক একইভাবে এবার 2025-এ সার্ভাইভার সিরিজ পেয়ার-ভিউতে দেখা যাবে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যায় জিমি উসোকে নিয়ে। তো বর্তমানে সামান ফ্যামিলির মধ্যে শুধু জিমি উসোকেই বর্তমানে ডাব্লিউডাব্লিউ কোনো কেয়ারফুলিভাবে নিচ্ছে না, তাকে কোনো টাইটেল পিকচারে রাখছে না। তো বর্তমানে আপনারা ডাব্লিউডাব্লিউতে দেখছেন যে সামান ফ্যামিলির মধ্যে নিউমি অর্থাৎ জিমি উসোর ওয়াইফ তিনি চ্যাম্পিয়ন হয়েছেন ডাব্লিউডাব্লিউতে। জিমি উসোর ভাই জে উসো তিনিও ডাব্লিউডাব্লিউতে চ্যাম্পিয়ন হয়েছেন, এমনকি তার ছোট ভাই সোলো সিকোয়া তিনিও ডাব্লিউডাব্লিউতে চ্যাম্পিয়ন হয়েছেন, এমনকি তার কাজিন ব্রাদার রোমান রেন্স তিনিও চ্যাম্পিয়ন হয়েছেন। তার আরও একটি কাজিন ব্রাদার জেকা ফাটু তিনিও ডাব্লিউডাব্লিউতে চ্যাম্পিয়ন হয়েছেন। কিন্তু জিমি উসো তিনি বর্তমানে সামার ফিল্ম এমন একজন ব্যক্তি বর্তমানে ডাব্লিউডাব্লিউতে তাকে কোনো চ্যাম্পিয়ন হতে দেখা যায়নি, কোনো টাইটেল জিততে দেখা যায়নি সিঙ্গেল। তো বর্তমানে ডাব্লিউডাব্লিউ জিমি উসোকে নিয়ে কী করছে তারাই ভালো করে জানে। তো জিমি উসোর এই বিষয়টা নিয়ে অনেক খারাপ লাগছে আমার পার্সোনালিভাবে বলতে গেলে। এবার আলোচনা করা যাক সোলো সিকোয়া এবং জেকা ফাটুকে নিয়ে, যা হতে যাচ্ছে আপনারা যেমনটা জানেন যে সামারস্ল্যাম পেয়ার-ভিউতে একটি স্টিল কেস ম্যাচ ইউএস টাইটেলের জন্য। তো আপনারা এই বিষয়টা কনফার্ম ধরে নিতে পারেন যে এই ম্যাচটির মধ্যে ব্লাড লাইনের আরও এক মেম্বার রিটার্ন আসতে চলেছেন। সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে যে এবার সামারস্ল্যাম পেয়ার-ভিউতে ব্লাড লাইনের আরও এক মেম্বার রিটার্ন আসতে পারে, সেটি হচ্ছে যে টামা টোঙ্গা। তো বর্তমানে টামা টোঙ্গা তিনিও ইঞ্জুরি শিকার রয়েছেন, কিন্তু বর্তমানে রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার টামা টোঙ্গা রিটার্ন আসবেন। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে যদি এবার টামা টোঙ্গা রিটার্ন আসেন তাহলে তিনি কার সাথে যুক্ত হবেন। তো আমার পার্সোনালিভাবে যতটুকু অনুমান করা যাচ্ছে যে বা যতটুকু আমি অনুমান করতে পারছি সেটি হচ্ছে যে এবার টামা টোঙ্গা রিটার্ন এসে তিনি জেকা ফাটু টিমের সাথে যুক্ত হবেন, এমনকি তিনি সোলো সিকোয়ার টিমে এগেনস্টে যাবেন, যেটা সুযোগ নিয়ে হয়তো জেকা ফাটু তিনি সোলো সিকোয়াকে হারিয়ে তিনি নতুন ইউএস চ্যাম্পিয়ন হতে পারে। কারণ এবার সামারস্ল্যাম পেয়ার-ভিউতে অনেকটি সময় রয়েছে যে জেকা ফাটু তিনি সোলো সিকোয়াকে বিট করে তিনি নতুন আবার ইউএস চ্যাম্পিয়ন হয়ে যাবেন। তো এই বিষয়ে আপনাদের কী মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।
এবার আলোচনা করা যাক কোরোস, রক এবং জন সিনাকে নিয়ে। তো বর্তমানে জন সিনা যে স্টোরিলাইনটি চলছে তিনি অনেকটা খুশি হলো, কিন্তু বর্তমানে তার যে একটি নতুন মুভির কাজ চলছে সেই কাজে তিনি তেমন কোনো সময় দিতে পারছে না, তেমন কোনো কাজের জন্য যেতে পারছে না, যার কারণে তিনি বর্তমানে সেই মুভির কাজটি নিয়ে বর্তমানে অতটা খুশি নয় আগে যতটা খুশি রাখতো। এখন সবচেয়ে আরও একটি বড় কথা হচ্ছে যে বর্তমানে সমস্ত রিপোর্ট থেকে একই বিষয় জানা যাচ্ছে যে এবার জন সিনা সামাসনের পেয়ারভিউতে বেবি ফেস হতে চলেছেন। রক জন সিনাকে ধোকা দিতে চলেছেন, কোরোস হিল টার্ন করতে চলেছেন, তার আত্মা অলরেডি বিক্রি করে দিয়েছেন ফাইনাল অবস্থা রকের কাছে। এমনকি রকের সাহায্যে নিয়ে কোরোস এবার চ্যাম্পিয়ন হতে চলেছেন, এই বিষয়টা অনেকটাই কনফার্ম। আর এই বিষয়টা আপনারা 80% কনফার্ম ধরে নিতে পারেন। এবার সামাসনের পেয়ারভিউ তাই হতে চলেছেন। তার আরও একটি কারণ হচ্ছে যে যেহেতু জন সিনা আর কিছুদিন বাকি রয়েছে ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ারমেন্ট নিতে, তার কারণে খুব কম সম্ভাবনা রয়েছে যে জন সিনা তার বাকি রিটায়ারমেন্ট ম্যাচগুলো হিলে রেসেল করবেন, কিন্তু সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে বাকি 2 থেকে 3টি ম্যাচ অনুমান করা যায় যে তিনি বেবি ফেস হয়ে রেসেল করে ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ারমেন্ট নিবে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক সেথ ফ্রিকিং রলিন্সকে নিয়ে। তো সেথ ফ্রিকিং রলিন্সের একটি ভিডিও প্রচুর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, এই বিষয়টা আপনারা হয়তো দেখেছেন বা এই ভিডিওটা দেখেছেন বা কোনো রেসলিং নিউজ থেকে দেখেছেন। সেটা হচ্ছে সেথ রলিন্স তার ফ্যামিলির সাথে সময় দিচ্ছে, এমনকি একটি ভিডিও সেটি ভাইরাল হচ্ছে যে তিনি স্ট্যাটাস সাহায্যে তার মেয়ের সাথে খেলা করছেন এবং মেয়ের সাথে দৌড়াদৌড়ি করছেন। অনুমান করা যায় যে এটি হতে পারে সেথ রলিন্সের একটি স্টোরিলাইন, তিনি পার্সোনালিভাবে তার স্টোরিলাইনটি নিয়ে নিয়েছেন, এমনকি তিনি স্টোরিলাইনটি তার পার্সোনাল লাইফেও ব্যবহার করছেন, যেভাবে তিনি এই ভিডিওটির মাধ্যমে বোঝাচ্ছেন। তো এই যে আমার একটি বিষয় মনে হচ্ছে যে সেথ রলিন্স কিন্তু গত বছর ইনজুরির শিকার হয়েছেন যখন তিনি চেন্দার মহলের সাথে ম্যাচ রেসেল করেছিল, এবং সেই সময় কিন্তু তার নিকের মধ্যে ইনজুরি হয়েছিল, কিন্তু সেই সময় সেথ রলিন্সকে এত সোশ্যাল মিডিয়াতে দেখা যায়নি, এমনকি ডাব্লিউডাব্লিউর আশেপাশেও দেখা যায়নি। যেহেতু ঠিক একইভাবে সে ইনজুরিটির শিকার হয়েছেন, তাকে কিন্তু প্রতিবারই ডাব্লিউডাব্লিউর আশেপাশে দেখা যাচ্ছে এবং প্রচুর সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে, যার কারণে অনুমান করা যায় যে হতেও পারে যে সেথ রলিন্সের এই ইনজুরিটি ফেক। এমনকি ডাব্লিউডাব্লিউ এবার সামাসনের পেয়ারভিউতে বড় কিছু করতে চলেছে, এমনকি সামাসনের পেয়ারভিউতে সেথ রলিন্সের মানি দ্য ব্যাংক ক্যাশিংটি সবচেয়ে বড়ভাবে ভূমিকা রাখার মাধ্যমে করতে চলেছেন, যাতে করে সেথ রলিন্সের এই মানি দ্য ব্যাংক ক্যাশিংটি ইতিহাসের ডাব্লিউডাব্লিউ সবচেয়ে গ্রেটেস্ট এবং সবচেয়ে মোস্ট 1 নাম্বার ক্যাশিং মানি দ্য ব্যাংক হিসাবে যেন গণনা করা হয়, এবং যেন সেথ রলিন্সের মানি দ্য ব্যাংক ক্যাশিংটি সাকসেসফুলভাবে সম্পূর্ণ হয় এবং কি তিনি সাকসেসফুলভাবে ক্যাশিং করে চ্যাম্পিয়ন হয়। তো এমন কোনো কিছু দেখা যেতে পারে এবার ডাব্লিউডাব্লিউ সামাসনের পেয়ারভিউতে। তো এই বিষয়ে আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যায় সিএম পাঙ্ক এবং গুন্থারের ম্যাচটি নিয়ে। তো আপনাদের যেমনটা জানালাম যে এই ম্যাচটির মধ্যেই অনেকটাই সম্ভাবনা রয়েছে যে সেথ রলিন্স তার মানি দ্য ব্যাংক ক্যাশিং করতে পারে। যদি এই ম্যাচটির মধ্যে যদি সেথ রলিন্স তার মানি দ্য ব্যাংক ক্যাশিং না হয়, তাহলে আপনারা ধরে নিতে পারেন যে এই ম্যাচটির মধ্যে সিএম পাঙ্ক তিনি গুন্থারকে হারিয়ে তিনি নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে পারে। পাশাপাশি আরেকটি বিষয় জানা যাচ্ছে যে এই ম্যাচটির মধ্যে যদি সেথ রলিন্স না আসে, ইলিজার ড্রাগন তিনি এসে গুন্থারকে হারিয়ে দিতে পারে, যেটা সাহায্যে গুন্থারকে হারিয়ে সিএম পাঙ্ক চ্যাম্পিয়ন হবে। এমনকি এও জানা যাচ্ছে যে গুন্থারকে এবার রেসলম্যানিয়াতে সিএম পাঙ্কের কাছে হারিয়ে দেওয়ার পর ইলিজার ড্রাগনের সাথে একটি ক্লাস ইন দ্য প্যারিসে সেটা গুন্থার এবং ইলিজার ড্রাগনের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ হতে পারে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক সামাসনের পেয়ারভিউটি নিয়ে। যদি বলা হয় ডাব্লিউডাব্লিউতে গ্রেটেস্ট সামাসনের পেয়ারভিউ কোনটি ছিল, তাহলে আমি বলবো যে এবং সবাই বলবে যে ডাব্লিউডাব্লিউতে গ্রেটেস্ট সামাসনের পেয়ারভিউটি ছিল 2013 সামাসনের পেয়ারভিউটি। আর এই সামাসনের পেয়ারভিউটি ডাব্লিউডাব্লিউর ইতিহাসের সবচেয়ে গ্রেটেস্ট সামাসনের পেয়ারভিউটি ছিল। আমার এই মতের সাথে যারা এগ্রি করবে না তাদের আমি রিকোয়েস্ট করব যে আপনারা ইউটিউবে গিয়ে 2013 সামাসনের পেয়ারভিউ সমস্ত ম্যাচগুলো দেখবেন, তারপর এসে বলবেন যে 2013 সামাসনের পেয়ারভিউটা আসলে গ্রেটেস্ট ছিল সমস্ত সামাসনের পেয়ারভিউ থেকে নাকি গ্রেটেস্ট ছিল না। তো আপনাদের এই বিষয়ে কী মনে হয় তো পরবর্তীতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, ছোটো রেসলিং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।